শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো শিলচরে বিজেপির প্রার্থিত্ব কেন্দ্রিক ইঁদুর দৌড়ে তপ্ত হচ্ছে গেরুয়া রাজনীতি। দীপায়নের সঙ্গে চর্চায় বিবেক, পিচ্ছি নেই রাজদীপ অপরাজিত। বিধানসভা নির্বাচনের আবহে শিলচরের নিস্তরঙ্গ রাজনীতি ক্রমশ উত্তাল হচ্ছে শাসক দলের প্রার্থী কেন্দ্রিক চর্চায়। নির্বাচন যত গনিয়ে আসছে ততই প্রত্যাশীদের ইঁদুর দৌড় তীব্র হচ্ছে, আর এতেই প্রার্থী কেন্দ্রিক চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে শিলচর। বিজেপির প্রার্থী তালিকা মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে, ফলে টিকিটের দৌড়ে থাকা প্রত্যাশীরা একদিকে যেমন শীর্ষ নেতৃত্বের মন পেতে মরিয়া, অন্যদিকে তাদের সমর্থক ও কর্মীদের তাকিয়ে রাখতে কার্পণ্য করছেন না। এমন আবহে বেশ কিছু নাম নিয়ে জোর চর্চা হচ্ছে, আবার কয়েকজন প্রত্যাশী নীরবে কৌশলে এগোচ্ছেন। সব মিলিয়ে শাসক দলীয় প্রার্থীদের ক্ষেত্রে আকর্ষণীয় হচ্ছে শিলচর। শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশীর তালিকা দীর্ঘ, এর মধ্যে কয়েকজন তো একেবারে বিধায়ক হওয়ার স্বপ্নে বুঁদ। টিকিটের দৌড়ে রয়েছেন বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, জেলা বিজেপির উপসভাপতি অপরাজিত চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, সমাজসেবী রূপম নন্দী পুরকায়স্থ, আইনজীবী অমরেন্দ্র পাল, বিজেপি কার্যকর্তা দেবাশিস সোম, তীর্থঙ্কর দেবরায়। বিধায়ক হওয়ার সুবাদে টিকিটের দৌড়ে স্বাভাবিকভাবে এগিয়ে রয়েছেন দীপায়ন চক্রবর্তী। তার হাতে তৈরি 3 মণ্ডল কমিটির সিংহভাগ কর্মকর্তার সমর্থনও রয়েছে তার সঙ্গে, কিন্তু তারপরও জোরদার চর্চায় রয়েছেন বিবেক পোদ্দার। খুব একটা পিছিয়ে নন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, অপরাজিত চক্রবর্তীও। সম্প্রতি জেলা বিজেপি অফিসে দলের বিভিন্ন মণ্ডলের পদাধিকারী সহ জেলা ও রাজ্য স্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা পছন্দের প্রত্যাশীর সমর্থনে গোপন ব্যালটে মতামত দিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিলচর আসনের অন্তর্ভুক্ত মণ্ডলগুলির বেশিরভাগ পদাধিকারী বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পক্ষে মতামত দিয়েছেন। এরপর যারা বেশি সমর্থন পেয়েছেন তাদের মধ্যে আছেন বিবেক পোদ্দার। কিছু পদাধিকারী প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ও অপরাজিতের প্রতিও সমর্থন জানিয়েছেন। যদিও এসব সমীক্ষা শেষ কথা নয়, এটি একটি অন্যতম প্রক্রিয়া। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে বেশ কয়েকটি গোপন সার্ভে হয়েছে বিজেপির। দখলে থাকা আসন ধরে রাখতে উপযুক্ত প্রার্থী প্রজেক্ট করা এবং অন্য আসন দখল করতে জুৎসই প্রার্থী দাঁড় করানোর জন্যই একাধিক সার্ভে হয়েছে দলের অভ্যন্তরে। এছাড়াও টিকিট বন্টনের ক্ষেত্রে আরও অনেক বিষয় বিবেচনা করবে দল। কিন্তু তারপরও সংগঠনের কর্মকর্তাদের একটা মতামত জানতে এবং তাদের পছন্দের তালিকায় কারা আছেন এর একটা আভাস দল পেতে চাইছে। দখলে থাকা আসনের মণ্ডলগুলো তৈরি করেছেন মূলত বিধায়করা, তাই স্বভাবতই সিটিং এমএলএর প্রতি এসব কর্মকর্তাদের সমর্থন থাকবে, সেটা স্বাভাবিক। তবে শুধু এই বুটাবুটি নয়, সাধারণভাবে শহরে যেসব নামগুলো নিয়ে চর্চা হচ্ছে তার মধ্যে দীপায়নের সঙ্গে রয়েছেন বিবেক, রাজদীপ, অপরাজিত। নিজস্ব স্টাইলে এগোচ্ছেন দিলীপ কুমার পালও। তবে সিটিং গেটিং ফর্মুলায় গেলে ফের বিজেপির টিকিট পাচ্ছেন দীপায়ন। কিন্তু দল পরিবর্তন আনলে কার ভাগ্যে শিখে চিড়বে বলা মুশকিল, কারণ রাজদীপ রায়কে নিয়ে চর্চা হলেও তার বিরুদ্ধে প্রচুর ক্ষোভ রয়েছে জনমানসে। একজন সাংসদ হিসেবে তার সফলতার গোড়া পরিপূর্ণ নয় বলেই মনে করেন শিলচরবাসী। আরেকজন দাবিদার অপরাজিত চক্রবর্তীও না পছন্দ বিভিন্ন মহলের। তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িত, কিন্তু তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের নেতৃত্বাধীন পৌরসভার আমলে গান্ধীবাগের জমি নিয়ে বিতর্ক, ফাটক বাজারে স্টল বন্টন ছাড়াও অসংখ্য অনিয়মের সঙ্গে তার নাম জড়িয়েছে। এই বিষয়গুলো বিবেচনা এলে ক্লিন ইমেজের ফেস খুঁজবে বিজেপি, আর তখনই এক্সট্রা মাইলেজ পেতে পারেন বিবেক পোদ্দার। কারণ বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। জনগণের অভিমত, প্রচুর কাজ তিনি করেছেন, কিন্তু শিলচরের জমাজলের সমস্যার সমাধান তো হয়নি, বরং বেড়েছে। আম আদমি এবং কাছের মানুষ হিসেবে একসময় প্রশংসা কুড়ানো দিলীপ পালেরও গ্রহণযোগ্যতা অনেকটা কমে গেছে। এসব নানা বিষয়ে নতুন মুখগুলো বারবার চর্চায় আসছে। এক্ষেত্রে অন্য দাবিদার থেকে বিবেক কিছুটা এগিয়ে রয়েছেন। কেন্দ্র ও রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই দেখা যাচ্ছে শিলচরে বিজেপির টিকিট দাবিদারের সংখ্যা বাড়ছে। এবছর দাবিদারের সংখ্যা 10 ছাড়িয়ে গেছে, কিন্তু 1991 সালের পর থেকে বিমলাংশু রায়,
পরপর 3বার বিজেপি টিকিট পেয়েছিলেন। এই 3বার অন্য কেউ দাবি জানাননি, কিন্তু এখন বিজেপিতে কি করছে প্রচুর দাবিদার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিধায়ক হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে দলের কাজ করছেন সাধারণ কর্মীরা। তবে জনগণ সবসময় নির্ভেজাল স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী প্রত্যাশা করেন। অপরদিকে নিলামবাজারে দলীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অগপতে ভিড়ছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। পক্ষকালের মধ্যেই শারীরিক অসুস্থতার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তবে বিধায়কের পরিবর্তে তার পুত্র ডক্টর তৌসিফ রসুলকে এবার দক্ষিণে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সম্প্রতি এক সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত বিধায়ক পুত্র তৌসিফ রসুলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বলতে গেলে বিধায়ক সিদ্দিক আহমেদের পরিবারের কেউ এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন বিধায়কের ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ। বিধায়কের ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ বলেন, আসাম বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ের ফাঁকে বিধায়ক সিদ্দিক তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থীর বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে বিধায়ক সিদ্দিক আহমেদ আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বোরা ও কেন্দ্রীয় উপসভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ আসনে মিত্রজোটের প্রার্থীর বিষয় নিয়ে এক বৈঠকে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক সচিব সালেহ আহমেদ এও বলেন, বিধানসভা অধিবেশন শেষ হওয়ায় বিধায়ক সিদ্দিক আহমেদ চিকিৎসার জন্য চেন্নাইয়ে পাড়ি দিয়েছেন। আগামী 3-4 দিনের মধ্যেই বাড়িতে ফিরে আসবেন এবং তার কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনায় বসবেন। সালেহ আহমেদ বলেন, আগামী পক্ষকালের মধ্যেই নিলামবাজারে এক বড়সড় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় অগপতলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বিধায়ক সিদ্দিক আহমেদ সহ তার বিশাল সংখ্যক কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অগপতলে যোগদান করবেন। ওই সভায় দক্ষিণে অগপ মিত্র জোটের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিকে ভৌগোলিক দিক দিয়েই এক বিশাল সমষ্টি দক্ষিণে অন্যবারের থেকে এবারের বিধানসভা নির্বাচন একটু আলাদাই ধরে নেওয়া যায়, কারণ বিধানসভার ডিলিমিটেশনে সব কিছু গোলমাল হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা যেন রীতিমতো হুঁচট খাচ্ছেন। কেননা দক্ষিণে নতুন নতুন এলাকা সংযুক্ত হওয়ায় সেসব এলাকায় পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবে ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের একাংশ প্রত্যাশীরা। বিশেষ করে দক্ষিণে শাসক দলের কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি প্রচারের ময়দানে দেখা না গেলেও বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের জেলা সভাপতি ইকবাল হোসেনকে অনেক আগে থেকে নির্বাচনী ময়দানে প্রচার চালাতে দেখা গিয়েছে। তবে মিত্রজোটের অসম গণপরিষদ দলে টিকিটের অন্যতম দাবিদার দাইয়ান হোসেনও এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে না ভিড়লেও বিধানসভা ভোটের আগেই অগপ দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিধায়ক সিদ্দিক আহমেদ শারীরিক অসুস্থতার কারণে এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন না। অন্যদিকে অগপর হেভিওয়েট প্রার্থীদের অন্যতম যুব নেতা আইনজীবী দাইয়ান হোসেন বর্তমানে অগপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য সহ একাধিক সরকারি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত থাকা সহ ভালো বক্তা। এছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী দাইয়ান হোসেন ইতিমধ্যে দক্ষিণের 27টি জিপিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন জনসভাতে দক্ষিণে দাইয়ান হোসেনের মতো একজন উপযুক্ত প্রার্থীকে দলীয় টিকিট প্রদান করার জোরালো দাবি উঠেছে। তবে বিশেষ সূত্রের খবর, বিধায়ক সিদ্দিক আহমেদ শেষ পর্যন্ত বরাকের এক প্রতিষ্ঠিত ঠিকাদার তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল কুদ্দুসকে হয়তো মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী করে মাঠে নামাতে পারেন।
আব্দুল কুদ্দুস নীলামবাজার কনকপুর গ্রামের বাসিন্দা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন থাকা সহ ব্যক্তিগত পরিচিতি, যশ, প্রতিপত্তি ইত্যাদি ছাড়াও একজন প্রতিষ্ঠিত কন্ট্রাক্টর হিসেবে এক চর্চিত ও আলোচিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত পরিচিতি, উচ্চশিক্ষিত, নতুন মুখ আব্দুল কুদ্দুসকে এবারের নির্বাচনে মিত্রজোটে সম্ভাব্য প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতায় নামলে আর বিধায়ক সিদ্দিক আহমেদ সুস্থ হয়ে পাশে থাকলে বাজিমাত করা সম্ভব বলে ধারণা করছেন অনেকেই। তাই কন্ট্রাক্টর আব্দুল কুদ্দুসকে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে বিধায়কের তরফে গোপন রণকৌশল চালিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের দাবি। এদিকে আব্দুল কুদ্দুসের মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে দক্ষিণের রাজনৈতিক মহল সরগরম হয়েছে। তবে দাইয়ান হোসেন না ইকবাল হোসেন না আব্দুল কুদ্দুস, কে হচ্ছেন মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দক্ষিণে। মিত্রজোটের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে প্রার্থীর বিষয়ে শেষ কথা হবে বিধায়ক সিদ্দিক আহমেদের, এমন দাবি করছেন অনেকেই। পরবর্তী খবর, 8 বছরে অধরা কালাইন লারাং সেতু, বিপদসংকুল পারাপারে দুর্ঘটনার আশঙ্কা। শিলান্যাসের 8 বছর পরও নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি কালাইন লারাং সেতুর। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো ফল না হওয়ায় জনগণ বাসের অ্যাপ্রোচ তৈরি করে বিপদসংকুল পরিবেশে সেতু পারাপার করছেন। এতে জনগণ যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি দুর্ঘটনার জোর সংখ্যাও দেখা দিচ্ছে। কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের কালাইন সলিগ্রামে লারাং নদীর উপর অ্যাপ্রোচ সহ একটি আরসিসি সেতু নির্মাণের শিলান্যাস করা হয়েছিল 2018 সালের 1 ফেব্রুয়ারি। যৌথভাবে শিলান্যাস করেছিলেন কাটিগুড়ার তৎকালীন বিধায়ক অমর চাঁদ জৈন ও তৎকালীন জেলা কমিশনার এস লক্ষ্মণন। ডেডলাইন ছিল 1 বছর। 1 বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে জনগণের চলাচলযোগ্য করে তোলার নির্দেশ দিয়েছিলেন জেলা কমিশনার ও স্থানীয় বিধায়ক। বিভাগীয় নির্বাহী বাস্তুকারও এতে সম্মতি জানিয়েছিলেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় 1 বছরের জায়গায় 8 বছর অতিক্রান্ত হওয়ার পরও সেতুটির 2 দিকের অ্যাপ্রোচ তৈরি না হওয়ায় সেতুটি চলাচলের যোগ্য হয়ে ওঠেনি। লারাং সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে এলাকাবাসী বারবার পূর্ত বিভাগের কাছে আবেদন নিবেদন জানালেও কোনো ফল হয়নি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমেও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু পূর্ত বিভাগের টনক নড়েনি। পূর্ত বিভাগের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে জনগণ সেতুর দুদিকে বাঁশ দিয়ে অ্যাপ্রোচ তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। পরবর্তী খবর, টানা বৃষ্টিহীনতায় পানীয় জলের তীব্র সংকট উত্তর হাইলাকান্দির গ্রামাঞ্চলে। দীর্ঘদিন থেকে বৃষ্টি নেই, খা খা করছে জমি, মাটিতে জন্ম হচ্ছে না নতুন ঘাসের, এতে পশু পাখির মুশকিল অবস্থা। হাহাকার দেখা দিয়েছে সর্বত্র। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। নদী নালা খালবিল শুকিয়ে গেছে, পুষ্করিণীতে জল নেই। জনগণ জরুরিকালীন অবস্থায় জল ব্যবহার করতে পারছেন না। বিশুদ্ধ পানীয় জলের জন্য দুর্ভোগ চরমে। এক গ্রাম থেকে অন্য গ্রামে এখন শুধু বিশুদ্ধ পানীয় জল বহন করা হচ্ছে। গ্রামাঞ্চলে যেসব সরকারি প্রকল্প ছিল এগুলি মাঠে মার খাচ্ছে। বিশেষ করে উত্তর হাইলাকান্দির কোনো গ্রামেই সরকারি জল প্রকল্প চলছে না। এগুলি অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে স্থাপিত সরকারি জল সরবরাহ প্রকল্প হঠাৎ করে কেন অচল হয়ে গেল, তার উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের চরম সংকটে মানুষের ভোগান্তির সীমা নেই। খুব অল্প সংখ্যক নলকূপ রয়েছে, যেগুলি দ্বারা মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। উত্তর হাইলাকান্দির বকরিহাওড় থেকে শুরু করে জানকিবাজার, কাটাখাল, মোহনপুর, উত্তর নারায়ণপুর, চণ্ডীপুর এসব এলাকায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে। ঐতিহ্যবাহী আলগাপুর এলাকায় ঘরে ঘরে পানীয় জলের সংকট মানুষের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের ঘরে ঘরে জল পৌঁছাতে ব্যর্থ রাজ্য সরকার। পবিত্র রমজান মাসে এই সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। এই সমস্যার ব্যাপারে বিভিন্ন গ্রাম থেকে আওয়াজ উঠছে। সমস্যা নিরসনের ক্ষেত্রে সরকারি উদাসীনতা ও সমালোচনার ঝড় বইছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্যার বিরাট প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।